নমস্কার, ইটিভি ভারতে তোমাকে অনেক স্বাগত জানাই। সঙ্গে আমি রয়েছি অনামিকা। অনেক ধন্যবাদ একটা সময় দেওয়ার জন্য। নমস্কার। হ্যাঁ, প্রথমেই যে বিষয়টা হচ্ছে বাগদায় ঠাকুর পরিবারকে ঘিরেই রাজনীতির আবর্ত। আপনার প্রার্থী হওয়া কি যোগ্যতার স্বীকৃতি নাকি উত্তরাধিকারের ফল? এটা অবশ্যই ঠাকুর বাড়ির যোগ্যতা হিসাবেই পাওয়া, যেহেতু আমি কখনোই রাজনীতি করিনি এবং এত কম বয়সে 25 বছরে উপনির্বাচনে জয়লাভ করেছি। এটা শুধুমাত্র ঠাকুর বাড়িরই জন্য এবং মতুয়াদের জন্য। এটা সব ক্রেডিট ঠাকুর বাড়ি এবং আমাদের ঠাকুরকে যায়, হরিগুরুচাঁদ ঠাকুর এবং মতুয়াদেরকে যায়। তাছাড়া আমার ব্যক্তিগত কোনো কিছুই নেই যে আমি রাজনীতির জন্য আমি কখনো না দলের জন্য আমি কিছু করেছি। আপনার পরিবার আপনার সবচেয়ে বড় পরিচয় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। আপনি রাজনৈতিক উত্তরসূরিতে বিশ্বাসী নাকি নিজস্ব পরিচয়ে আপনি এখন লড়তে চান? না, না, আমার তো পরিবার, বললাম তো আমার জন্য সর্বপ্রথমে নিজস্ব আমার কিছুই নেই। আমার প্রথম পরিচয় হচ্ছে ঠাকুরবাড়ি, তারপর আমি বিধায়ক বা তারপর আমি মধুপর্ণা ঠাকুর। তো আমি আগেই যেটা আছে আমার ঠাকুরবাড়ির জন্যই আমি এখানে রয়েছি। তো সেইভাবেই আমার এটা একটা বেনিফিট আমি পেয়েছি যে আমি এখানে আছি শুধুমাত্র ওই ঠাকুর পরিবারের জন্যই। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কি বিরোধীদের অভিযোগ তৃণমূল পরিবারতন্ত্রে ভর করছে। মানে তৃণমূল সবসময় পারিবারিক সূত্রে এই যে বিধানসভায় টিকিট পাওয়া বা রাজনৈতিক জীবনে আসা। তো হুম। সেই ক্ষেত্রে কিভাবে এই অভিযোগ কি তুমি আদৌ ভেঙে দিতে পারবে নাকি এই অভিযোগ মানে থাকবে আরকি? না, অভিযোগটা কি আছে? বিরোধীদের অনেক সময় অভিযোগ হচ্ছে যে পরিবার ক্ষেত্রেই পাওয়া সূত্রে আরকি তৃণমূল পরপর আরকি হয়ে যাচ্ছে বা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেমন ঋতুপর্ণা আঢ্য বলো বা তুমি বলো, যেহেতু তোমার বাবা মা এখনো সেই রাজনীতি জীবনেই ছিলেন, সেখানে হুম তুমি এখন রাজনীতিতে মানে পরিবার সূত্রে চলে আসছে। হুম 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 তো হুম সেটা কি? হ্যাঁ, 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 বলো। না, সেটা বলবো যে এখন দল বিশ্বাস করে কি ঠাকুর বাড়ির প্রতি ওনাদের একটা আস্থা আছে। ঠাকুর বাড়ির যদি কোনো ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে হয়তো সিটটা বেরিয়ে যাবে, মতুয়াদের উপরে আস্থা আছে। সেইভাবেই দল বিশ্বাসী যে এই বাড়ির যদি প্রার্থী হয়, মতুয়াদের যদি প্রার্থী হয়, ঠাকুর বাড়ির যদি কোনো ক্যান্ডিডেট হয়, আস্থা রাখে, বিশ্বাস করে বলেই তো আমাদেরকে একটু মূল্য দেয় দল। তা সেখানে দাঁড়িয়ে এখানে ভুল বোঝার কিছুই নেই যে দল এইভাবে আমাদের ইউজ করছে, এইভাবে কিছুই না। যেহেতু আমরা মতুয়া সম্প্রদায়ের মানুষ, প্রত্যেকটা জায়গায় বেস করে আছে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিধানসভায় আমরা বলবো কিছু অল্প বেশি কম বেশি মতুয়ারা আছে। তাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছে, ভরসা রেখেছেন, ঠাকুরনগর ঠাকুর বাড়ির প্রতি আস্থা রেখেছে। সেখানে দাঁড়িয়ে টিকিট দেওয়া যে না আমার বাবাকে দিয়েছে, তারপর আমার মাকে দিয়েছে, তারপর আমাকে দিয়েছে, উনি আস্থা রাখেন ঠাকুর বাড়ির প্রতি, সেজন্য আমাদের পরিবারকে টিকিট দেওয়া। হুম। তো মানে বয়সে তুমি অনেক ছোট, বঙ্গের কনিষ্ঠতম বিধায়িকা এবার টিকিট পেয়েছে। হুম। দলে তো অনেক অভিজ্ঞ নেতাও ছিলেন, আছেও। হ্যাঁ। হুম হুম আপনি টিকিট পাওয়ার দলের ভিতরে কোনো অসন্তোষ কি তৈরি হয়েছে? না, না, এটা কখনোই এটা হয় না। আমি বললাম তো আমি পেয়েছি শুধু একমাত্র, আমি যেহেতু ঠাকুরবাড়ির মেয়ে, আমি এখনো অব্দি 1.5 বছরের বিধায়ক। আমি এখনো কারোর প্রতি কানে আমি শুনিনি যে কেন ঠাকুরবাড়ির প্রার্থী হবে, কেন এত বেশি ভ্যালিউ ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে ঠাকুরবাড়ির প্রতি। এটা এখনো আমি অব্দি ক্ষোভ বিক্ষোভ আমি এখনো শুনিনি, আমার কানে অব্দি এখনো আসেনি। ভোট প্রচারে প্রধান ইস্যুটা কি? তুমি ভোটারদের কাছে কি প্রতিশ্রুতি দিচ্ছ? হুম এতদিন এই তৃণমূল কেন্দ্রে তৃণমূলের দখলে, তবুও হুম কেন উন্নয়ন নিয়ে প্রশ্ন উঠছে মানুষের মনে? এখন আমাদের 2011 সালে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে। তার আগে তো কোনো রাস্তাঘাট, ব্রিজ থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে এত উন্নয়ন কোথাও, সিপিএম আমলে কোনো উন্নয়ন হয়নি, জিরো ছিল। সেই জিরো থেকে শুরু করা অন্তত 15 বছর, এত বড় বাংলা, এত রাস্তা, এত পপুলেশন, সময় তো দরকার। প্রত্যেকটা রাস্তা তো একদিনে বা 10 দিনে হয়ে যাবে না, আস্তে আস্তে ধীরে ধীরে উন্নয়ন হয়েছে। 2011 সাল থেকেই তো উন্নয়নটা হয়েছে, 26 পর্যন্ত উন্নয়ন হয়েছে শুধুমাত্র এই 15 বছরেই। তার আগে তো কখনো হয়নি। হচ্ছে, উন্নয়ন হচ্ছে আস্তে আস্তে, যতটুকু উন্নয়ন আছে আগামী 5-10 বছরে হয়ে যাবে।
এবং আমার মেইন হচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে আমি প্রত্যেকটা ডোর টু ডোর করা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় একই বলা হচ্ছে। আমি সকালে বলি আপনাদের ঘরের মেয়ে, আমি বিধায়ক নয়, আপনারা আশীর্বাদ করবেন আমাকে, যেন আমি আপনাদের পাশে যেন দাঁড়াতে পারি, আপনাদের সেবা যেন করতে পারি, আমি এতটুকুই বলছি। এবং আপনাদের যে কোনো সমস্যা থাকবে আপনারা যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব ওটাকে সলভ করবার দেওয়ার জন্য। হ্যাঁ, তো এবার হচ্ছে যে পরিবারের অনেকেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তোমার, ঠিক আছে? হুম, হুম। এতে ঠাকুরবাড়ি বা মতুয়া সমাজের কোনো ক্ষতি হচ্ছে? সত্যি বলতে হ্যাঁ হচ্ছে, যেহেতু দুটো পরিবার আছে, একদিক থেকে বিজেপি, একদিক থেকে তৃণমূল। অবশ্যই আমরা জানি, আপনারা দেখেছেন গন্ডগোল হয়ে থাকে, মিডিয়ার সামনে চলে আসে, তালা ভাঙা থেকে শুরু করে এগুলো ঠাকুর বাড়ির তো ক্ষতি হচ্ছে, এটা অবশ্যই। প্লাস মতুয়াদেরকেও আমরা আঘাত করছি, ঠাকুর বাড়ির প্রতিনিধি হয়ে, ঠাকুর বাড়ির সন্তান হয়েও আমরা মতুয়াদেরকেও আঘাত করছি এখানে দাঁড়িয়ে। এটা যেটা বাস্তব কথা, আমি সেটাই বললাম। একদম। তো এটা হচ্ছে একদম অল্প বয়স, যেটা আগেও হুম। বললাম আরকি। তো এত বড় একটা দায়িত্ব কিভাবে সামলানো হচ্ছে? হুম, এটা সবটুকুই মানে আমি বাগদা বিধানসভার সকল বাসিন্দাকেই আমি ধন্যবাদ জানাবো। ওনারাই সাপোর্ট করেছে বলে আমি এখানে উপস্থিত হয়েছি। এবং যে কোনো কাজ হোক না কেন ওনাদের সাপোর্ট নিয়েই আমি করছি। ওনারা যা বলছেন ওনাদের হিসাবে কিভাবে চলতে হবে, আগামী দিন কোথাও ভুল করছি, কোথায় ঠিক করছি, সব ওই বাগদা বাসিন্দার উপরে আমি ছেড়ে দিয়েছি। ওনারাই গাইড করে কিভাবে আমাকে আমাকে মানে প্রেশারের মধ্যেও যদি থাকলে তো ওরাই আমাকে সলভ করে দেয়, সর্ট আউট করে দেয় কি আমি প্রবলেমটাকে সলভ করিয়ে এগিয়ে যাব। পুরো বাগদা বিধানসভার সাধারণ মানুষরা যারা আছে, ভোটাররা আছে, যারা বাগদা বাসিন্দারা আছে, সকলেই আমাকে খুব হেল্প করছে। হুম। আহ আরেকটা হচ্ছে যে ঋতুপর্ণা, তুমি, দেবাংশু এক ঝাঁক, তোমরা অনেকে এক ঝাঁক অল্প বয়সী মুখে, দলের হুম। বদল কি তরুণদের হাতে আসছে? না, না মানে এটা বলতে পারবো না, একটা দল চালাতে গেলে সব এজের মানুষেরই দরকার। একটা 26 থেকে নিয়ে পুরো 50 বছর, একটা 60 বছরের মানুষেরও আমাদের সকলকেই দরকার, যেহেতু দল চালবার জন্য প্রত্যেকটা মাইন্ডসেট আলাদা থাকে। আমার আলাদা, ঋতুপর্ণার আলাদা। এবং এখান থেকে অন্য কাউকে যদি আমরা বয়স্কদের আমরা বলে থাকি, তাদেরও থিঙ্কিং আলাদা। প্রত্যেকটা মানুষের, আমাদের প্রত্যেকটা বয়সের মানুষদেরকে, আমাদের এই রাজনৈতিক দলকে আমাদের দরকার। শুধু বয়স্করা না, কম যারা বয়স আছে 26 থেকে শুরু করে, শুরু হয়েছে আমাদের বাংলায় বলবো 26 থেকেই শুরু হয়েছে। আমি যখন বিধানসভা লড়েছিলাম 25 বছর ছিলাম। তো প্রত্যেকটা বয়সেই মানুষের দরকার রাজনীতিতে। এবং এই কিভাবে সামলানো যাবে প্রত্যেকটা মানুষেরই আমি মনে করি দরকার হবে। এবার একটু রাজনীতি থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে আসছি। সেটা হচ্ছে হুম, যে এত অল্প বয়সে পড়াশোনা থেকে রাজনীতির জীবন, এই শুরুটা হুম। কিভাবে হয়েছিল? কেনই বা ইচ্ছা হলো? মানুষের জীবনে তো অনেকেই তো কেরিয়ার গড়ার স্বপ্ন থাকে, চাকরি করার স্বপ্ন থাকে। কেনই বা মনে হুম। হচ্ছিল শুরুটাই বা কেমন ছিল? না, ওটা একদম বলতে পারবো মানে কোইন্সিডেন্স ছিল আমার মানে রাজনীতিতে আসা। যেহেতু মানে ঘরে একটা প্রবলেম চলছিল, কিভাবে কি হলো বলতে পারবো না। যখন টিকিটটা ঘোষণা হয়েছে তাও আমি মানে জানতাম না যে আমার নামটা হবে। আমার খুবই নতুন, মানে আমি কখনো জীবনে আমার লাইফে মাইকও পর্যন্ত ধরিনি। এরকম একটা পরিস্থিতিতে ছিল না, আমি কখনো ভেবেছি যে আমি রাজনীতিতে আসবো। আমি প্রত্যেকটা মুহূর্তে চাকরির কথাই ভাবতাম। কিন্তু হ্যাঁ, এসে এই জীবনটাও মানে ভাবছি চাকরির থেকে হয়তো এই জীবনটা আরো ভালো। মানে খুব সুন্দর মানুষের সেবা করতে পারছি। কোথাও যদি হসপিটাল, কোথায় ট্রিটমেন্টের দরকার, সিজারিয়ান শুরু হলো আমার বাগদা বিধানসভার যে হসপিটাল আছে বাগদার, এই যে যে কাজগুলো এগুলো বেশি ভালো লাগছে আমার চাকরি থেকে। তো এটা কোনো মানে একটু কষ্ট হয়েছিল প্রথমের দিকে, কিন্তু এত ছোটাছুটি এখন হয়তো অভ্যস্ত হয়ে গেছি। এখন কোনো প্রবলেম হচ্ছে না এবং আগামী দিনও হবে না। এই যে বললে চাকরি করার একটা ইচ্ছা ছিল, চাকরি করার একটা স্বপ্ন ছিল, যেটা সবার থাকে একটা কেরিয়ার হুম, হুম, গড়া। হুম, হুম, তো হুম, সেই চাকরি যদি রাজনীতিবিদ না হতে, তাহলে হুম। কি কোন কোন কেরিয়ারে বা কোন চাকরির দিকে বেশি ইচ্ছা ছিল? আমি ওই প্রফেসর, আমি ভেবেছিলাম যে পিএইচডি, এমএসসি করার পর পিএইচডি টা কমপ্লিট করে ওই প্রফেসর এইসব দিকেই আমার মনটা ছিল। তারপরে এখন কি রাজনীতি জীবন আর পড়াশোনা কি একসাথেই চলছে? হুম, আমি এমএসসি করছি এখন নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে। আচ্ছা। এরপর হচ্ছে যে মানে এত অল্প বয়সে পশ্চিমবঙ্গের বলতে গেলে একদম সবচেয়ে ইয়ংগেস্ট বিধায়িকা।
হুম। তো সেক্ষেত্রে মানুষের মনে কিভাবে ভালোবাসা মানে পাচ্ছে, যে মানুষের মনটা কিভাবে জয় করছো? মনটা মানে আমি বলেছি না, ১ম এ আমি সকলকেই বলি যে আপনাদের ঘরের মেয়ে। প্রত্যেকটা জায়গায় যদি কোনো অসুবিধা, মাইকে আমি ফোন নাম্বার দিয়ে দিই যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে, এই যে 933 যেটা আমার নাম্বার, সেটা আমি নাম্বারকে দিয়ে দিই। প্রত্যেকটা মুহূর্তে মানুষের অসুবিধায় আমি দাঁড়াই। আমার চেষ্টা করি আমার যতদূর সম্ভব, হয়তো ১০০ জনের মধ্যে ৯০ জনের আমি চেষ্টা করি প্রবলেম সলভ করার। আমি তো ১০০ জনের পারবো না। তাও আমি চেষ্টা করি কি ওই ১০ জনেরও যেন প্রবলেমটা সলভ হয়ে যায়। এবং যেকোনো যাদের জন্য আমি এখানে আজ বিধায়ক হয়েছিলাম তাদেরকে যদি আমি ভুলে যাই, আমি প্রত্যেকটা মুহূর্তে যেখানে ডাকে আমি সেখানে যাই। মানে যেখানেই হোক না কেন, ছোট কালীপুজো থেকে শুরু করে জন্মদিন থেকে শুরু করে ডেথ অ্যানিভার্সারি মানে সেরিমনি বলবো, সব জায়গায় আমার প্রত্যেকটা জায়গায় আমি যেখানেই ডাকে না কেন ১২টা অঞ্চলের মধ্যে প্রত্যেকটা জায়গায় যাই। আমি চেষ্টা করি যে মানুষের পাশে দাঁড়াবার জন্য আমি চেষ্টা করি। আ এখন তো প্রচার চলছে, অনেক বেশি করে প্রচার করতে হচ্ছে। তো এই হুম। পড়াশোনার ব্যালেন্স যেটা বলছো, এখনো পড়াশোনা হয়তো চলছে। তো হুম। সেই ব্যালেন্সটা কিভাবে হচ্ছে? আপাতত পড়াশোনা বন্ধ আছে। মানে ২-৩ মাস যতদিন ইলেকশন না হবে আমি ১ সেকেন্ড আমি টাইম পাচ্ছি না যে আমি নিজেকে বা পড়াশোনাকে টাইম দেব। সকাল ৭ টায় আমি ঘর থেকে বেরোই আর ৯টা ৯:৩০ বেজে যায় ঘরে ঢুকতে। তো এখন আপাতত স্টপ আছে পড়াটা। এই ইলেকশনটা শেষ হবে, আমি আবার ওখানেই জাম্প করব। দুটোই ব্যালেন্স করব। আচ্ছা। আর হুম। তো এত সময় দিতে হচ্ছে প্রচারের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে নিজেকে খাওয়া-দাওয়া বা শরীরের প্রতি কিভাবে মেইনটেইন করা হচ্ছে? মেইনটেইন মানে সকালবেলা বেরিয়ে আজকে তো না খেয়েই বেরিয়েছি, প্রায় ২টো নাগাদ খেয়েছি দুপুরবেলা। এবং পুরো রাত্রে মানে আবার সেই মাঝে মাঝে গাড়িতে যেহেতু জল খাওয়া হচ্ছে না, সারাদিন ওই ওআরএস রাখা হয়, ওটাই খাওয়া হচ্ছে। রাত্রে এসে এই ১০টার সেক্ষেত্রে সময় আবার খাবার পশ্চিমবঙ্গের খাই। মতো এত গরম, মানে এত গরম একটা বিশেষ, এখনো তো গরম পড়তে থাকছে। সবে তো গরমটা শুরু হয়েছে। আর ভোটের সময় বা এই প্রচারের সময় তো অত্যধিক হুম, পরিমাণে সূর্যতাপ। সেক্ষেত্রে তো অবশ্যই। ওআরএস বা মানে নিজেকে হাইড্রেট রাখা ভীষণভাবে জরুরি। তার জন্য কি শুধু ওআরএস ই ভরসা? হ্যাঁ, ওআরএস আছে আর ডাবের জল, এই দুটোই ভরসা। তাছাড়া আর সম্ভব না। আজকে মানে সকাল ৮টায় থেকে হাঁটা শুরু করেছি, কন্টিনিউয়াস বিকেল ৫টা অব্দি আমি হেঁটেছি। কন্টিনিউয়াস। প্রত্যেকটা বাড়ি মানে এতটা অবস্থা মানে খারাপ হয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছিল তখন। ঠিক আছে, কিন্তু মানুষের জন্য এটা পাওয়া মানে মানুষের জন্য করব তো, সেবা করার জন্য এতটুকু কষ্ট তো আমি নিতেই পারি। একটু কষ্ট হয় কিন্তু আমি করে নেব। লড়াই ময়দানে যখন নেমেছি লড়াই তো একদম, করবই। একদম। বি স্ট্রং। হুম। আর এত অল্প বয়সে মানে আমাদের এই জেনারেশনটা যেটা হচ্ছে, যে এনার্জেটিক অনেক ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে কম। তো সেখানে এত বড় দায়িত্ব কিভাবে এনার্জি, যদি একটু টিপস, এটাই আমার শেষ কোয়েশ্চেন। আমি না মানে এনার্জি কি আছে, মনের জোর থাকলে হয়ে যায়। তো মনের জোর, হ্যাঁ মাঝে মাঝে খুব কষ্ট হয়, মনে হচ্ছে একটু বসে পড়ি। কিন্তু তারপর আবার জাম্প করি, না আমার জিততে হবে। লড়াইতে যখন নেমেছি, মুখ্যমন্ত্রীর হাত তো শক্ত করতেই হবে, ওনাকে নিরাশ আমি করতে পারবো না। ওই যে তখন মাথায় যে থটটা আসে, তখনই আমি আবার চেঞ্জ করে যাই, আমি আবার স্পিডটা বাড়িয়ে দিই হাঁটার। নাহলে একটু এনার্জি করার জন্য আবার একটু ৫ মিনিট হয়তো বসে, যেটা ওআরএস বা ডাবের জল খেয়ে আবার দৌড়তে হয়। এটাই, আর তার থেকে বেশি মনের জোরেই করছি। এবং মুখ্যমন্ত্রীর দিকেই এবং আশা ভরসা যখন করেছে, এত কম বয়সে আমাকে আবার বিশ্বাস করেছে, আস্থা রেখেছে যে এই মেয়েটা পারবে, তো সেখানে পিছিয়ে যাওয়ার কোনো আর কথাই নেই, এগিয়ে যেতে হবে।